আরে দোস্ত, মরে যাব তো। কুহু বলে উঠল। ছি, কিসব অশ্লীল কথা। রোদেলা হাই স্পিডে ড্রাইভ করছে, ওই ছেলেটাকে সে সহ্য করতে পারে না। ওদের গাড়ির সামনে হঠাৎ আরেকটা গাড়ি এসে পড়ল। রোদেলা ব্রেক কষতে কষতে দেরি হয়ে গেল। চোখ বুজে ফেলল সে, বুঝলো যে দেরি হয়ে গেছে। তিনজনেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। কুহু চেঁচিয়ে বলল, ওরে বাঙ্গি রে। ছোট মায়ের সাথে কথা হয়েছে স্যার? সাখাওয়াত আলম সোফায় হেলান দিয়ে চোখ বুজেছিলেন। হারুন রহমানের কথা শুনে সোজা হয়ে বসলেন ভদ্রলোক। চাপা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। এরপর বলেন, রিসিভ করে না কল করলে? মায়ের মতোই তারা হয়েছে। হারুন রহমান বলেন, ছোট মা কি আর এ বাড়িতে আসবে না স্যার? সাখাওয়াত আলম দীর্ঘশ্বাস ছাড়লেন। তার শর্ত সম্পর্কে তো জানোই। স্যার একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। আহা হারুন, তুমি আবার এসব বলছো কেন বলো তুমি? হারুন রহমান খানিকটা আমতা আমতা করে বলেন, আসলে স্যার, জীবন তো একটাই, বড় ম্যাডামও নেই। ছোট মাকে এত বছর খোঁজার পর পেয়েছেন। ঝেড়ে কাশো হারুন। হারুন রহমান একটা শুকনো ঢোক গিলে বলে দিলেন এবার, স্যার, রাজনীতি ছেড়ে দিন। সাখাওয়াত আলম তাকালেন তার দিকে। হারুন রহমান বলেন, প্রতিশোধ নিয়ে কী বা হবে বলুন? এর চেয়ে ছোট মা যা চাইছে তাই করুন না স্যার। রাজনীতি ছেড়ে দিন, মেয়ে নিয়ে একটা ছোট্ট সুখী সংসার গড়ে তুলুন। ছোট্ট একটা জীবন, এইসব জঘন্য খেলা খেলে জীবনটা নষ্ট করবেন না স্যার। সাখাওয়াত আলম বলে উঠলেন, আমার স্ত্রীর খুনিকে তুমি ছেড়ে দিতে বলছো? হারুন, কি করে বললে তুমি এটা? যার জন্য আমার ওয়াইফের প্রাণ গেল, আমার মেয়ে আমার থেকে এতগুলো বছর দূরে রইল, এমনকি আমি জানতামই না যে আমার মেয়ে বেঁচে আছে, তাকে ছেড়ে দিতে বলছো তুমি? হারুন রহমান হাসলেন, বলেন, মেয়ের ইচ্ছার গুরুত্ব দিবেন না একটা বার? আপনার কারণে ছোট মা আজও এ বাড়িতে পা রাখেনি। এমপির মেয়ে হয়েও সে। আর ওর মায়ের খুনি, তাকে ছেড়ে দিব আমি? ওকে কিছুতেই বাঁচতে দিব না আমি। ওকে মেরে আমি রাজনীতি ছাড়বো না কে বলেছে? অবশ্যই ছাড়বো, তবে ওকে শেষ করে। হারুন রহমান দীর্ঘশ্বাস ছাড়লেন। আপনি কি তা পারবেন স্যার? সাখাওয়াত আলম তাকাতে পারলেন না হারুন রহমানের চোখের দিকে। সত্যি তো, সে কি পারবে? যাকে শেষ করার জন্য এত কিছু, সেও তো একটা সময় তার হৃদয়ের একটা অংশ ছিল। প্রাণপ্রিয় বন্ধুর বুকে সে কি করে গুলি করবে? না না, তাকে পারতেই হবে। সে বন্ধু ছিল না কখনোই। বন্ধু হলে কোনোদিন পারতো না এমন কাজ করতে। সাখাওয়াত আলম একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন। এতগুলো বছরে অনেকবার সুযোগ এসেছিল তার প্রতিশোধ নেবার, কিন্তু সে পায়নি। আর কোনোদিন পারবে কি না এটাও তার জানা নেই। হাই জানেমান। আরিফ চোখ বুজেছিল। হঠাৎ পরিচিত কণ্ঠ কানে আসতেই চোখ খুলল সে। নিধিকে দেখতেই হতবাক হলো সে। তার পাশে আরেকটা বেডে নিধির থাকার ব্যবস্থা করা হলো। যদিও তেমন আঘাত পায়নি সে। যথাসময়ে রাফিক ব্রেক কষেছিল, তার কপালে আঘাত পায় সে। কপালে কোণে ফুলে নীলচে হয়ে গেছে। আরিফ বলে উঠল, এ কি অবস্থা তোমার? নিধি দাঁত কেলিয়ে বলল, তুমি একা একা হসপিটালে থাকবে, এটা কি মানায় বলো? তাই আমিও চলে এসেছি। আরিফের হঠাৎ মাথায় এলো যে আহনাফরা হকি স্টিক নিয়ে বেরিয়েছিল। যে ছেলে কিনা নিজের প্রিয়তমাকে হকি স্টিক দিয়ে মারতে পারে, সে ছেলে আরেকজনের প্রেমিকাকে মারতে পারবে না। আরিফ বলে উঠল, এই, তোমাকে কি আনাফরা মেরেছে? নিধি কপাল কুচকালো। তোমার বন্ধু আহনাফ আর রোদের কাজিন আহনাফ কি একজনই নাকি? রোদকে চেনো তুমি? দুজনে বোকা নয়নি দুজনের দিকে তাকিয়ে রইল। নিধি হঠাৎ বলে উঠল, এই, তুমি নাকি সুইসাইডে ট্রাই করেছিলে? আরিফ মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, তোমাকে ছাড়া আমি কি করে? নিধি চেতে বলে উঠল, এক থাপ্পড়ে পাছা ফাটিয়ে দেবো বেয়াদব ছেলে। আরিফের মুখটা কালো হয়ে গেল। নিধি নরম সুরে বলল, তোমার কিছু হলে আমার কি হতো? ওদের কথার মাঝেই আহনাফরা হাজির হয়, সাথে কাজিনী এসেছে। কুহার রোদেলাও আছে, তার ঠিক আছে, তেমন আঘাত পায়নি। আদিত বলে উঠল, তোরা বিয়েটা করে আমাদের শান্তি দে একটু। ভাই রে ভাই, কি একটা অবস্থা! আরেকটু হলে সব কটা মিলে একসাথে পটল তুলতাম। একটু জন্য বেঁচে গেছি। রোদেলা মাথা নিচু করে রেখেছে। রাফি ওর কানে কানে বলল, এত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলাম, থ্যাঙ্কস মি লেটার চর্নি। রোদেলা রাগি চোখে তাকালো তার দিকে। রাফি ভয় পাওয়ার অভিনয় করলো। রোদেলা ভ্যাঙ্গালো ওকে। রাফি চোখ বড় করে ফেল। রোদেলা হাসলো। রাফি অবাক হলো, এই মেয়ে হাসতেও যেন। ওরে বাবা,
কুহু রোদেলার পেছনে দাঁড়িয়ে সে তাকিয়ে তাকিয়ে নিধি আর আরিফকে দেখছে। একটু পর ওদের বিয়ে হবে। অন্যের পূর্ণতা দেখতেও ভালো লাগে। সেও তো এমন এক পূর্ণতার স্বপ্ন দেখেছিল যা একজন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সে যদি অমন খারাপ না হতো তাহলে তাদের সম্পর্কটাও বোধহয় পূর্ণতা পেত। হঠাৎ তখন আহনাব তার কানের কাছে মুখ নিয়ে বলে উঠল, আমাদের এমন একটা দিন আসবে, আপনি কি সেটাই ভাবছেন তাহলে তোমার সুন্দরী? ভরকালো কুহু। আহনাফের দিকে ভুরকুচকে তাকালো সে। আহনাফ হাসছে। কুহু ভেবে পায় না তার মাঝে কি দেখে এই লোকটা এমন পাগল হলো। কুহু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, নজর সরিয়ে নিল। আহনাফ আবার তার কানের কাছে মুখ নিল। কোনো কারণ ছাড়াই পাগল করে ফেলেছেন। ইস, আমাদের যে কবে এমন একটা দিন আসবে। কুহু ভেবে পায় না এ লোক তার মনের কথা কি করে বুঝে ফেলে। সে আস্তে করে বলল, কোনো দিন আসবে না। আহনাফ হেসে বলল, আসবে ম্যাডাম, খুব শীঘ্রই আসবে। কুহু সরে গেলে আহনাফ আর কিছু বলতে পারে না। কাজে বিয়ে পড়ানো শুরু করলো। আহনাফ নিধির উদ্দেশ্যে বলল, তুমি দিনমোহর হিসেবে কি চাও? বাড়ি, গাড়ি, টাকা? নিধি আরিফের দিকে তাকালো। আরিফ এদিকেই তাকিয়ে নিধি লাজুক হেসে বলল, ওর একটা কিডনি। সবাই একসাথে চেঁচিয়ে উঠল, হ্যাঁ। নিধি আবার একই ভঙ্গিতে বলল, সাথে ওর হৃৎপিণ্ডটা, যেটাতে নাকি আমি বসবাস করি। কাজী সাহেব বললেন, কিন্তু মা, দিনমোহর যে সাথে সাথে দিতে হয়, তার আগে তো তোমাকে ছুঁতে পারবে না। নিধি বলল, আমরা তো হসপিটালে আছি, সমস্যা নেই। আরিফ বিছানা ছেড়ে নেমে বলে উঠল, আমি বিয়েই করব না। সবাই ওর দিকে রক্তচক্ষু নিক্ষেপ করলো। এত কষ্ট করে এই পর্যন্ত আসার পর এখন বলছে বিয়ে করবে না। সুসাইড করে ফেলে আবার এখন বলে বিয়ে করবে না। আরিফের মনটা বলল, আরিফ পালা, দৌড় দে। আরিফ পালাতে নিলে সবাই ওকে খপ করে ধরে ফেললো। আদিত বলল, এখন বিয়ে করবি না কেন? সুসাইড করে ফেলতে পারো, এই হৃদয়টা তোমার বলে পাম মারতে পারো, এখন সেটা কেন দিতে পারবা না? শোনা। আহনাফ বলল, নাতাশা ডাক্তারকে নিয়ে আজ হৃদপিণ্ডে আরেকটা কিডনি বের করা হবে। সবার ঠোঁটে লুকায়িত হাসি। আরিফ চেঁচিয়ে উঠল, আমি বিয়ে করব না, আম্মা বাঁচাও। রাফি বলে উঠল, এই হৃদয়ে শুধু তোমারই বসবাস। আরিফ ভাই খাইছে এখন আইক্যাওয়ালা বাস। সবাই হাসলো শুনে নিধি বলে উঠল, এই, আমি না এসব টুকটাক অপারেশন পারি। কুহু আর রোদেলা চমকে তাকালো তার দিকে, সাথে আরিফও। কারণ তুই না কমার্সের স্টুডেন্ট? রোদেলার কথা শুনে নিধি মুখ চেপে হেসে বলল, ইউটিউব দেখে শিখেছি। সবাই একসাথে বলে উঠল, কাজী সাহেবও যেন এসো বিপাকে পড়ে গেছেন। দেনমোহর কিনা কিডনি আর হৃৎপিণ্ড চেয়ে বসলো। এখন আবার বলছে ইউটিউব দেখে অপারেশন করা শিখেছে। মনে হলো যেন কাঁথা সেলাই। আদিত বলে উঠল, তাহলে আর দেরি কেন, লাগা অপারেশন। আরিফ চেঁচিয়ে উঠল, না আম্মা। সুহাসিনী নামটা দেওয়ার পেছনে অদ্ভুত কাহিনী আছে। কুহু যখন প্রথম আমাদের বাড়িতে আসলো তখন মেয়েটার চেহারায় ছিল একরাশ বিষণ্ণতা থাকারই কথা। ওর দাদি ওর সবটা জুড়ে ছিল। সেই দাদি চলে গেল ওকে ছেড়ে। মেয়েটা যেন একদম নিঃস্ব হয়ে যায়। ওর সাথে আমার এর আগে দেখা হয়নি বললেই চলে। এই বাড়িতে আসার পরেও খুব একটা কথা যে হতো এমনও না। ও নিজেও রুম থেকে বের হতো না। মা ওর খাবার ও রুমে নিয়ে গিয়েই খাইয়ে দিয়ে আসতেন। ও অনেকটাই ভেঙে পড়েছিল। একদিন আমার গা কাঁপিয়ে জ্বর এলো। ওই দিন বাহিরে চলছিল ঝড়ের তাণ্ডব। মা অনেকটা চিন্তিত হয়ে পড়লেন। বাবা তো দেশে থাকেন না, তাই চিন্তাটা বেশিই ছিল। কুহু ওই দিন রুম থেকে বেরিয়ে আমার রুমের বাহিরে উকি দিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছিল। মা ওকে দেখে বললেন, ও মা কুহু, ভেতরে আয় মা, বজ্রপাতের আওয়াজে ভয় পাচ্ছিস? কুহু উপর নিচ মাথা নাড়ল। ভেতরে এলো সে। আয়ন চোখ বুজেছিল, কপালে জলপট্টি দেওয়া। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারিদিকে অন্ধকারে তলিয়ে যায়। সাথে সাথে আনোয়ারা বেগম বলেন, এই কারেন্টটাও আর যাওয়ার সময় পেল না, তোরা থাক, আমি মোম নিয়ে আসছি। কুহু বিছানায় বসলো আয়নের পাশে। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ আয়নের গুনগানোর শব্দে কুহু একটু নড়েচড়ে বসলো। আয়নের দিকে তাকাতে দেখলো আয়নের গায়ের কাঁথা সরাতে চাইছে, হয়তো জ্বর ছাড়ছে। কুহু দরজার দিকে তাকলো, মামি এখনো আসছে না কেন?
আয়নের গঙ্গানি বেড়ে গেল। বিড়বিড় করে গায়ের কাঁথাটা সরাতে বলল। কুহু বুঝলো, ভাবলো কাঁথাটা সরিয়ে দিবে। যে ভাবা সেই কাজ। সে টান মেরে আয়নের গায়ের কাঁথাটা সরিয়ে ফেল। তখনই বিদ্যুৎ চলে এলো। আয়নের দিকে নজর যেতেই কুহুর চক্ষু চরকাস। আয়নের পরনে শুধু কালো রঙের একটা শর্ট। কুহু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল সেই দিকে। আয়ন তখন একটু একটু করে তাকালো, ঝাপসা ঝাপসা দেখছে সব। হঠাৎ কুহু দেখতেই ভরকালো ছেলেটা। ওর তাকানো অনুসারে তাকাতেই আরও ভরকালো। কুহু এখনও খুব মনোযোগ সহকারে তাকিয়ে যেন খুব আশ্চর্যজনক জিনিস দেখে ফেলেছে সে। আয়ন জোরে চেঁচিয়ে উঠল, চমকে উঠল কুহু। সেদিন প্রথমবার আমি কুহুকে হাসতে দেখলাম। সে কি হাসি ওর! ওকে হাসলে এতটা সুন্দর যে কল্পনার বাহিরে। মানে আমি ও যতক্ষণ হেসেছিল শুধু ওর দিকে হা করে তাকিয়েই ছিলাম। ওই দিনই আমি ওর হাসির শব্দ শুনে ওর প্রেমে স্লিপ কেটে পড়লাম আর নাম দিলাম সুহাসিনী, সবচেয়ে সুন্দর হাসির অধিকারিণী। আয়ন হাসলো। কি মধুর ছিল সেই মুহূর্তটা, তার প্রথম প্রেম পড়া মুহূর্ত। নাতাশা দীর্ঘশ্বাস ছাড়ল। আয়নের জন্য আজ বড্ড বেশি খারাপ লাগছে তার। কুহু যে তার কোনোদিনও হবে না, অন্তত আহনাফ বেঁচে থাকতে তা কোনোদিন হতে দিবে না। ছেলেটার সামনে ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলেছে। পাঁচটা বছর ধরে যাকে ভালোবেসে এসেছে, তাকে যখন সে পাবে না, তখন যার ঠিক হবে ভাবেই নাতাশার শরীরে কাঁটা দিয়ে উঠছে। আয়নার নাতাশা একটা রেস্টুরেন্টে বসে রয়েছে। আজকাল মাঝে মাঝে সময় বের করে দেখা করে তারা। আজকেও তেমনই দেখা করতে এসেছিল দুজন। তখনই হঠাৎ নাতাশা কুহুকে সুহাসিনী নামে ডাকার কারণ জানতে চায়। আয়ন প্রথমে এই লজ্জাজনক কাহিনীর কথা বলতে না চাইলেও পরে আবার ভাবলো বন্ধুই তো বলে যাই। আয়ন তাকালো নাতাশার দিকে, কপাল কুঁচকে এলো তার। এই ঘটনা শোনার পর তো মেয়েটার হাসিতে ফেটে পড়ার কথা, কিন্তু সে না হেসে এত কি ভাবছে। আয়ন ডাকলো তাকে। নাতাশা। নাতাশা ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো। আয়ন বলল, কি ব্যাপার বলুন তো, আপনি ঠিক আছেন তো? না মানে এরকম একটা ঘটনা শুনেও আপনি হাসলেন না যে? নাতাশা হালকা হাসলো, এরপর বলল, যদি আবার আমার হাসির প্রেমে পড়ে যান তাই আর হাসলাম না। এই কথা শুনে আয়ন হো হো করে হাসতে লাগলো। এরপর বলল, আরে কি যে বলেন না। নাতাশা দেখলো তার হাসি কতটা স্বপ্ন, ওই দুচোখ জুড়ে। স্বপ্নভঙ্গের জ্বালা কি করে সহ্য করবে ছেলেটা? কাহিনীটা অন্যরকম হলেও বোধহয় পারত। তার সাথে প্রেমটা হলে খুব একটা মন্দ হতো না। ও হ্যালো, আবার কোথায় হারিয়ে গেলেন বলুন তো? নাতাশা হেসে দুদিকে মাথা নাড়ল। আয়ন কফিতে চুমুক দিয়ে বলল, আজকে তো আপনাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, তাই না? নাতাশা হঠাৎ মনে পড়ার মতো করে বলল, আরে হ্যাঁ, ভুলেই তো গেছিলাম। এত দেরিতে করলো না। এবারের অনুষ্ঠানটা কি বলবো মিস্টার রায়ান, আপনাকে কিন্তু যেতে হবে। পরপরই ঘড়ি দেখে বলল, এখন 10টা বাজে, অনুষ্ঠান শুরু হতে হতে 12টা। আপনাকে আমি সাথে নিয়ে যাব, নো এক্সকিউজ। আয়নকে এমনিতেও বারণ করতো না। কুহু আজ শাড়ি পরবে, সে তো অবশ্যই যেত। হালকা হেসে বলল, বেশ, যাব আমি। নাতাশা খুশি হলো শুনে। রোদ, আমি সব শাড়ি টাড়ি সামলাতে পারি না, তুই তো জানিস। নো এক্সকিউজ বে, অনেক কষ্ট করে শাড়ি দুটো ম্যানেজ করেছি। তুই আর আমি সেম। রোদেলা শাড়িতে কুচি দিচ্ছে আর কথাগুলো বলছে। ভিডিও কলে কথা বলছে তারা। কুহু বলে উঠল, তোকে কে শাড়ি কিনতে বলেছিল? হ্যাঁ, শাড়িটা দেখেও অনেকটা দামি বলে মনে হচ্ছে। পরবো না আমি এসব বাঙ্গি শাড়ি। রোদেলা চসূচক শব্দ করলো। কিছুতে শাড়ি কুচিগুলো ঠিক করতে পারছে না। সে বলে উঠল, দেখ ভাই, সবাই শাড়ি পরবে, তুই আর আমি কেন বাঁচাবো তাহলে? আমি জানি না কিচ্ছু, তুই শাড়ি পরছিস সেটাই শেষ কথা। নাও বাই। রোদেলা কল কেটে দিল। কুহু কিছু বলার সময়টাও পেল না। কোলে থাকা মেরুন রঙের শাড়িটার দিকে তাকালো সে। এরপর দীর্ঘশ্বাস চালো। কিন্তু সে তো শাড়ি পরতেই জানে না। মামিকে বলবি কি একবার? না থাক, শাড়ি তো পরাবেই না, উল্টো ঝাঁটা দিয়ে দৌড়ানো দিবে। কুহু ভাবতে লাগলো যে কি করবে। পরক্ষণে ইউটিউবের মতো সাংঘাতিক জিনিসের কথা মনে এলো তার। ব্যাস, হয়ে গেল না সমাধান। হাসলো কুহু আধা ঘন্টা পর। ফাইনালি আই এম রেডি। কুহু আয়নার দিকে তাকিয়ে এদিক সেদিক দেখতে লাগলো। ঠিক তখনই ঠক ঠক শব্দ হলো দরজায়। কুহু শাড়িটা উঁচু করে ধরে কোনো মতে দরজা খুলল। আনোয়ারা বেগমের
কুহুর দিকে চোখ যেতেই কপাল কুচকালেন, এরপরই হো হো করে হেসে ফেলেন। কুহু চমকালো খানিকটা। আনোয়ারা বেগম বলেন, এটা কি পরেছিস? মনে হচ্ছে যেন কাপড় পেঁচিয়ে রেখেছিস। কুচির কি হাল, আর আঁচল এত বড় কেন? হ্যাঁ। কুহুর মুখটা চুপসে এলো। আনোয়ারা বেগম ভেতরে এসে বলেন, এদিকে আয় মুখ পুরি, কিছুই তো পারিস না। কুহু যেতেই আনোয়ারা বেগম শাড়ি খুলে আবার সুন্দর করে পরিয়ে দিতে লাগলো। কুহু পুরোটা সময় আনোয়ারা বেগমের দিকে তাকিয়েছিল। মা মানে কুহু বোঝে না আনোয়ারা বেগম যেভাবে যত্ন করে শাড়ি পরিয়ে দিচ্ছে, কুহু এতে কেমন যেন মামা অনুভব করছে। শাড়ি পরানো শেষ হতেই আনোয়ারা বেগম বলেন, শাড়ি পরেছিস ভালো কথা, সামলাতে পারবি তো? দেখিস আবার খুলে টুলে যেন না যায়। কুহু মাথা নাড়ালো। আনোয়ারা বেগম চলে যেতে নিলে কি মনে করে আবার ফিরে এলেন। কুহুর চোখের কাজল থেকে একটু নিয়ে ওর কানের পাশটাই দিয়ে দিল। কুহু হতবাক হলো এহেন কাণ্ডে। আনোয়ারা বেগম বলেন, তাড়াতাড়ি যেন ফিরে আসা হয়। কথাটা বলে চলে গেলেন তিনি। কুহু হালকা হাসলো। বাহিরে যত যাই বলুক না কেন, মানুষটা ভেতরে ভেতরে তাকে অনেকটা ভালোবাসে। ওই দিন যদি সে ওই ভুলটা না করতো তাহলে হয়তো আর কুর ভাবনার মাঝেই রোদেলার কল এলো। সে ভাবনা চিন্তা বাদ দিয়ে দ্রুত কদমে বেরোলো। রোদেলা আজ তাকে নিয়ে যাবে বলে জেদ ধরেছে। শাড়ি পরে সেও বাস দিয়ে যেতে পারবে না, আইন নেই, তাই সে আর মানা করেনি। কুহু বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম হাঁটতে দেখলো যে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে। কুহু হেসে এগিয়ে গেল, দরজা খুলে বসতে যাবে তখনই হক চোকালো আহনাব। কয়েক পলক ফেলল সে তার দিকে তাকিয়ে। আহনাব ড্রাইভিং সিটে বসে। হঠাৎই আবার কুহুর ফোনটা বেজে উঠল। রোদেলা কল করেছে। আহনাব এখনও কুহুর দিকে তাকায়নি, সে এখনও সামনের দিকে তাকিয়ে। কুহু কলটা রিসিভ করলো। কি রে পাঙ্গি শাড়ি, কই তুই? রোদেলা বলে উঠল, আর বলিস না ইয়ার, আমার এক খারাপ চাচাতো ভাই আজ দেশে এসেছে। মানে ওনারা পুরো ফ্যামিলি আর কি। বেরোতে যাবে ঠিক অমন সময় আম্মু বলল যে তারা নাকি কাছাকাছি এসে পড়েছে, দেখা করেই যেন যায়। তুই একটু মানে। কুহু বলে উঠল, তুই বলতে কি চাইছিস? কেন আহনাব ভাই পৌঁছায়নি? কুহু আহনাফের দিকে তাকিয়ে বলল, দোস্ত তুই একটু মানে ওনার সাথে চলে যা না, তুই তো আমার বেবি, তাই তোর সাথে ওনাকে ছাড়তে আমার কোনো প্রবলেম নেই। কুহু কিছু বলতে নিলে রোদেলা বলে উঠল, আহনাব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, দেখেছে শুনি কত ভালো, আমার এক কথায় রাজি হয়ে গেছে জানিস। কুহু মনে মনে বলল, সে তো কিসের জন্য রাজি হয়েছে আমি বেশ ভালোই বুঝতে পারছি। এমনিতেই পিছু ছাড়ে না, তার উপর আজ আবার সুযোগ হেঁটে হেঁটে এসেছে তার কাছে। রোদেলা আবার বলল, দোস্ত তুই প্লিজ। উষ্টা মেরে তোর ওই চাচাতো ভাইয়ের গাড়ির ছাদে পাঠিয়ে দেবো তোকে। কল রাখ শালি বাঙ্গি। কুহু ঝাড় মেরে কলটা কেটে দিল। সে হেঁটে যাবে, তাও এর সাথে যাবে না। গাড়ির দরজাটা ধারাম করে লাগিয়ে হাঁটা ধরল সে। হঠাৎ শব্দে আহনাফের হুঁশ আসে। সে পাশ ফিরে তাকালো। কুহু এখানে এলো কখন? চসূচক শব্দ করল আহনাফ। এই মেয়ে আজ শাড়ি পরেছে কেন? একটু আগে হুঁশ হারিয়ে হাঁ করে সামনে তার দিকে তাকিয়েছিল। এখন যদি এ পাশে বসে আহনাফ যে উল্টাপাল্টা কিছু করে ফেলবে তারই বা নিশ্চয়তা কি? কিন্তু একা একা ছেড়ে দেওয়াটাও তো ঠিক হবে না। আহনাফ একটা শুকনো ঢোক গেল। শিকদারকুঞ্জে পরপর দুটো গাড়ি এসে পৌঁছালো। গাড়ির হর্নের শব্দে জেরিন বেগম হাসি মুখে বলে উঠলেন, ওরা চলে এসেছে। রোদেলার বিরক্ত লাগছে। সে তো এই বাড়িতে থাকছে, পালিয়ে তো আর যাচ্ছে না। তাহলে পরে দেখা করলেই তো হতো, তা না? সেও গেল মায়ের পেছন পেছন। শাড়ি সামলানো সত্যি অনেক কঠিন কাজ। রোদেলা মায়ের পাশে দাঁড়ালো। প্রথম গাড়ির দরজাটা খুলে গেল। নেমে এলো এক মধ্যবয়স্ক লোক, মুখে তার অমায়িক হাসি। অপর পাশে দরজাটা খুলে নেমে এলো শাড়ি পরিহিতা এক মহিলা, চোখে পানি চিকচিক করছে। জেরিন বেগম দৌড়ে গেলেন। কেমন আছো আপা? আনিসা বেগম কথা বলতে পারলেন না। জেরিন বেগমকে জড়িয়ে ধরে কানে ভেঙে পড়লেন। রোদেলা চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছে। অখিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার হাসলেন। রোদেলার নজর গেল পেছনে গাড়িটার দিকে। ওটাতে আবার কি? তখনই গাড়ির দরজাটা খুলে গেল। নেমে এলো এক যুবক। রোদেলা না চাইতো হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। চোখ দুটো একদম আহনাফ ভাইয়ের চোখ দুটোর মতো। চেহারার গড়ন যেন একদম পারফেক্ট। লম্বায়ও তো সেই উঁচু, মনে হচ্ছে যেন রূপকথার জগতের রাজকুমার।
রোদেলাকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখে যুবকটা কেমন করে যেন হাসলো, এক চোখ মারল সে। রোদেলা ভরকে গেল, সে কি ঠিক দেখলো? নজর সরিয়ে নিল সে। হ্যাঁ, যত সুন্দরী হোক না কেন আহনাব ভাইকে ছাড়তে পারেনি, আহনাব ভাইকে ছাড়তে পারেনি। ছেলেটা চাবি রিং হাতে ঘোরাতে ঘোরাতে সামনে এসে উপস্থিত হলো। সাজ্জাদ শাহরিয়ার বলেন, ছেলেকে দেখবে না, শুধু আপাকে জড়িয়ে ধরে কাঁদলেই হবে? রোদেলা বুঝলো যে এটা সেই রাহুল, আসলেই কিন্তু সেই হ্যান্ডসাম। পরপরই রোদেলা নিজের মাথায় গাঁটটা মারল। জেরিন বেগমের চোখের পানি মুছে রাহুলের দিকে তাকালেন। রাহুল মুচকি হেসে সালাম দিল। জেরিন বেগম সালামের জবাব দিয়ে বলেন, মাশাল্লাহ, আমাদের রাহুল তো অনেকটা সুদর্শন হয়েছে দেখতে, একদম আমাদের আহনাফের মতন। রাহুল প্রথমে হাসলো, পরে সেই হাসি মলিন হয়ে গেল আহনাফের মতন। আহনাফকে মাঝে টানতেই হবে এদের, তবে সে বিরক্ত, সে প্রকাশ করলো না, মুখে বলল, কেমন আছো ছোট মা? জেরিন বেগম বলেন, এতদিন ভালো ছিলাম না, এই যে তুই এলি এখন ভালো লাগছে। রাহুল হেসে আলতো হাতে জেরিন বেগমকে জড়িয়ে ধরে বলল, ও ছোট মা। সবার মুখেই হাসি। রোদেলা শুধু ঘড়ি দেখছে। অখিল শাহরিয়ার ডাক দিলেন তাকে। রোদেলা হাসি মুখে এগিয়ে গেল। ভাইজান, আমাদের মেয়ে রোদেলা। রোদেলা সাজ্জাদ শাহরিয়ারের পা ছুঁয়ে সালাম করতে নিলে বাধা দিলেন তিনি। আরে বেঁচে থাকো মা, অনেক ভালো থেকো, কত বড় হয়ে গেছে তাই না? আনিসা বেগম বললেন, ইস, মেয়েটা কি মিষ্টি হয়েছে দেখতে, ইচ্ছে তো করছে ছেলের বউ বানিয়ে ফেলতে। সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। ফোন কেটে রাহুল বলল, আই হ্যাভ নো প্রবলেম। সবাই আরও জোরে জোরে হাসতে লাগলো এটা শুনে। রোদেলা চমকে তাকালো তার দিকে। বয়সটা পরিচিত লাগছে কেন বে? রাহুলের দিকে তাকিয়ে ভাবছিল সেই কথাটা। রাহুল হঠাৎ সানগ্লাসটা একটু নিচু করে আবার চোখ মারল তাকে। রোদেলা হালকা হেসে বলল, ভাইয়ের মনে হয় চোখে সমস্যা। সবাই তাকালো তাদের দিকে। রাহুল বলল, সামনে এত সুন্দর একটা পরী দাঁড়িয়ে থাকলে কি আর চোখ ঠিক থাকার কথা? সবাই অদ্ভুত নয়নে তাকালো তার দিকে। রাহুল তা দেখে বলল, ছিল, আই এম জাস্ট জোকিং। সবাই হাসলো। রাহুল বলল, শাড়ি পরে কোথায় যাওয়া হচ্ছে? রোদেলা কিছু বলার আগেই জেরিন বেগম বলেন, ওদের ভার্সিটিতে আজ নবীন বরণ অনুষ্ঠান। রাহুল বড্ড উচ্ছ্বাস নিয়ে বলল, ওয়াও। রোদেলা হালকা হাসলো। আখিল শাহরিয়ার বলেন, আহা, বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি বা সবাই ভেতরে আসিস তো? সবাই ভেতরে যেতে নিলে রাহুল বলল, তোমরা ভিতরে যাও, আমি লিটল প্রিন্সের সাথে অনুষ্ঠানে জয়েন করব। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? রোদেলা মুখ কুচকালো। এবার কেমন নাম, লিটল প্রিন্সেস? মনে বিরক্ত মনেই চাপা দিল, মুখে হাসি ফুটিয়ে বলল, আপনি মাত্র এলেন, বিশ্রাম নিন। আই এম নট টায়ার্ড ইয়েট, আই ওয়ান্না জয়েন। আখিল শাহরিয়ার বলেন, যেতে যাচ্ছে যখন যাক, আহনাফের সাথেও দেখা হয়ে যাবে, ভালোই হবে। যাও বাবা, ঘুরে এসো। রোদেলার বড্ড বিরক্ত লাগলো, তবু সে মুখে কিছুই বলল না। মুখে হাসি মুখে গাড়িতে গিয়ে বসলো। রাহুল দুই দিকে ঘাড় বাঁকালো, ঠোঁটে কোণে তার অদ্ভুত এক হাসি। ভার্সিটির গেট দিয়ে পরপর দুটো গাড়ি ঢুকলো, একটাতে আহনাফ কুহু, আরেকটাতে রাহুল। রোদেলা গাড়ি দুটো একসাথে থামলো। গাড়ির দরজা খুলে একসাথে বেরোলো সব। রোদেলা কুহুকে দেখতেই চেঁচিয়ে উঠল, বেবি। রাহুল ভুরু কুচকাল। রোদেলা হাত নাড়িয়ে ডাকছে কুহুকে। আহনাফ তাকালো তাদের দিকে। রাহুল আস্তে করে একটা গালি দিল, সাথে আহনাফও একটা গালি দিল। কুহু হেসে এগিয়ে আসতে নিবে, তখন তার পাশে দাঁড়ালো যুবকটা। দিকে তার চোখ গেল, মুখের হাসি উবে গেল মেয়েটার। তার পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। এটা সে কাকে দেখছে? ভেতরে ঝড় শুরু হয়ে গেল তার। নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এতগুলো বছর পর আবার সেই ব্যক্তিকে দেখে যেন সে স্তব্ধ হয়ে গেছে। অজান্তেই কাজল কালো চোখের পানি চলে এসেছে, অথচ ব্যক্তিটি তাকে একবারও দেখে নজর সরিয়ে নিয়েছে। তখনই গালি দিল দুজন, এখন কুশল বিনিময় করছে। কুহু অবাক হয়ে গেল। এটা তার কল্পনায় নয়, এটা তার কল্পনা নয়, এটা সত্যি। ও ফিরে এসেছে। হতভম্ব হয়ে বিড়বিড় করে আওড়ালো একটা নাম, শ্রীনান। রাহুল মুচকি হেসে হাত বাড়িয়ে বলল, হাই।
কুহু এখনও তার দিকে অপলক নজরে তাকিয়ে। আহনাফ খেয়াল করলো ব্যাপারটা। কুহু রাহুলের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। কুহু বুঝতে পারল না রেনান তার সাথে এমন অপরিচিতদের মতো কেন কথা বলছে। আর রাহুলকে? এটা তো তার রেনান, তার না, তার তো নয়। রেনানের করা কাজগুলো মনে পড়তেই কুহু নিজেকে আবেগী হওয়া থেকে আটকালো। রোদেলা বলে উঠল, বেবি তোর চোখে পানি, কি হয়েছে? কুহু অন্যদিকে ঘুরে গেল, চোখ মুছে বলতে লাগলো, চোখে কিছু গিয়েছে বোধহয়। আহনাফ বলে উঠল, কি হচ্ছে দেখি। সে কুহুর বাহু ধরতে নিলে কুহু ঝটকা মেরে তার হাত সরালো। কথায় কথায় গায়ে হাত দেন কেন? মেয়েদের গায়ে পড়েন কেন এত? অভদ্রতা আমি না করলেই নয়। পরিবারের শিক্ষার অভাব, চলে যান আমার চোখের সামনে থেকে। লজ্জা থাকলে আর কোনো দিন আসবেন না। কুহু রাগান্বিত স্বরে বলল কথাগুলো। আহনাফ হতভম্ব হলো, সাথে রৌদেলাও। কুর চেঁচানোতে অনেকের নজর এদিকে চলে এসেছে। এভাবে সবার সামনে কথাগুলো বলাই আহনাফ বিব্রত হলো অনেকটা। সে চলে গেল দ্রুত কদমে। আজ আর কিছু বলল না সে। রোদেলা পেছন থেকে ডাকলো, আহনাফ ভাই। আহনাফ শুনল না। রোদেলা জানে আহনাফের রাগ সম্পর্কে। সে কুহুর দিকে তাকিয়ে বলল, কাজটা ঠিক করলি না বেবি। কথাটা বলেই আহনাফের পেছন পেছন ছুটল। কুহু দেখল আহনাফের স্থান ত্যাগ, কিন্তু সে তো আহনাফকে বলতে চায়নি কথাগুলো। সে তো কুহু তাকালো তার সামনে দাঁড়ানো যুবকটার দিকে। কুহু আর এক মুহূর্ত এখানে থাকবে না বলে ঠিক করলো। সে চলে যেতে নিলেই হঠাৎ পেছন থেকে রাহুল ডেকে উঠল, বার্ট। কুহু থমকে গেল, চোখ দুটো বন্ধ করে ফেলল সে। গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। রাহুল এগিয়ে গেল। আহনাফের সাথে রিলেশনে গিয়েছ? কুহু হতভম্ব হয়ে তাকালো তার দিকে। রাহুল বলল, এখনো আগের মতোই আছো, ছিচকে কাঁদনে। কান্না থামাও বার্ট। কুহু কঠোর স্বরে বলে উঠল, আমার একটা নাম আছে, সেটা বলেই ডাকবেন। তা না হলে দরকার নেই ডাকার। সবাই একটা তামাশা পেয়েছে আর কি। যার যেটা খুশি সেটা বলেই ডাকে। রাহুল হাসলো। প্রশ্নের উত্তরটা পেলাম না। কুহু বলে উঠল, আমার লাইফের পার্সোনাল বিষয় সেসব আপনাকে বলার প্রয়োজন আছে বলে মনে করছি না মিস্টার রেনান। ও সরি, মিস্টার রাহুল শাহরিয়ার। রাহুল হো হো করে হেসে উঠল, এরপর বলল, রেনান শাহরিয়ার রাহুল, দুটোই আমার নাম। কুহুর একটু ইচ্ছে করছে না এর সাথে কথা বলতে। এর মতো একটা অমানুষের সাথে কথা বলতে তার বিবেকে বাজছে। কুহু চলে যেতে নাই। রাহুল বলে উঠল, পালিয়ে যেতে চাইছো? কুহুর রাগ আকাশ ছুলো। ইচ্ছে তো করছে থু মেরে ছোটবেলার মতো দৌড় দিতে। সে তাকালো রাহুলের দিকে। রাহুল বলল, কান্নাটা কি আমাকে দেখে করলে? কুহু যেন নিজের রূপে ফিরে এলো। না, তোর নানিরে দেখেই করছি। বাঙ্গির পোলা, একে তো ধোকা দিয়েছিস, এখন এবার নাটক মারাস। এই তুই এখানে এসেছিস কেন? বিন বাজালো কি যে এখানে এসেছিস? ইচ্ছে তো করছে তোরে আমি। কুহু আশেপাশে কিছু খুঁজতে লাগলো। দেখলো পাশে একটা গাছের শুকনো ডাল পড়ে আছে। রাহুল চমকালো খানিকটা। মেয়েটার মুখের ভাষা তো কখনো এমন ছিল না। কুহু হঠাৎ ডালটা হাতে নিয়ে তেড়ে এলো রাহুলের দিকে। রাহুল সানগ্লাস খুলে সিট বলে দৌড় লাগালো। কুহু শাড়ি পরে দৌড়াতে পারল না। লাঠিটা ওর দিকে ছুঁড়ে মারল। শালা জানুয়ারি, বাণিকচন্দ্রের সম্বন্ধী। ওখানকার মানুষজন হাসতে লাগলো ওদের দেখে। আনাফ শান্ত হ। আনাফ। আহনাফ অনবরত দেওয়ালে ঘুষি মেরে চলেছে। হাত কেটে রক্ত পড়ছে, তাও সে থামছে না। আদিত শেষে বাধ্য হয়ে নিজের হাত দিল। আহনাফের ঘুষিটা ওর হাতে লাগতেই ও চেঁচিয়ে উঠল, ও আল্লাহ। আহনাফ থেমে গেল। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। চেহারা লালবর্ণ ধারণ করেছে ছেলেটার। আদিত একা সামলাতে পারছে না তাকে। আরিফকে সে কখন আসতে বলেছে, শালা বোধহয় বইয়ের সাথে চিপকে রয়েছে। হঠাৎ তখন আরিফ এসে উপস্থিত হলো। আহনাফ লাথি দিয়ে একটা বেঞ্চ ফেলে দিল। আরিফ বলে উঠল, হোয়াটস রং আহনাফ? আহনাফ চেঁচিয়ে উঠল, আহনাফ শাহরিয়ার মেয়েদের গায়ে পড়ে কথা বলে। আহনাফ শাহরিয়ার মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করে। ওর সাহস কি করে হয় আমাকে এই কথাগুলো বলার? ওরা দুজন একে অপরের দিকে তাকালো, এরপর বলে উঠল, এই ঠাডা পড়া মিথ্যাটা কে কইলো ভাই? আহনাফের রাগে পুরো শরীর কাঁপছে। ইচ্ছে করছে কুহুকে চিপিয়ে খেতে। ঠিক তখনই প্রবেশ করলো রোদেলা। মেয়েটা তখন ওর পেছন পেছন আসলো, হারিয়ে ফেলে কি জানি কি করে। রোদেলা এসে বলতে লাগলো, আহনাফ ভাই ও বুঝে বলেনি আপনি।
রোদেলা কিছু বলার আগেই আহনাফ চেঁচিয়ে ওঠে। তুই কি করছিস এখানে? ঢং দেখাতে এসছিস? আদিত, বের করে এটাকে। গেট লস্ট। রোদেলা কেঁপে উঠল। আদিত বলে উঠল, বোন তুমি একটু প্লিজ ওকে ঠান্ডা হতে দাও। রোদেলা মাথা নাড়িয়ে চলে গেল। কাজল কালো চোখ দুটো টলমল করছে। আহনাফ ভাই এই প্রথম তাকে এমন ধমক দিল। কষ্টে মেয়েটার বুক ফেটে যাচ্ছে। কষ্টে ভারাক্লান্ত হৃদয় নিয়ে ছুট লাগলো মেয়েটা। চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগে তার। পড়ে যেতে নিলে সে ধরে ফেলল। যুবকটার একটা হাত রোদেলার কোমর ছুঁয়েছে। রোদেলা চোখ খিচে বন্ধ করে রেখেছে। পড়ে না যাওয়ার কারণ দেখতে চোখ মেলে তাকালো সে। তাকাতেই হতবাক রাফি। সেও ঠিক তার দিকেই তাকিয়ে। দুজন যেন দুজনকে আজ ভিন্ন রূপে দেখে হতবাক। ঝগড়া কি করবে? দুজনে কারোরই যেন নজর সরছে না। হঠাৎ তখন কেউ একজন এসে রোদেলার হাতের বাহু ধরে তাকে ঝটকা মেরে ছাড়িয়ে নেয়। দুজনে হুঁশে ফিরে আসে। রাহুল রাগান্বিত স্বরে বলে উঠল, মেয়ে দেখলেই গায়ে ডলে পড়তে ইচ্ছে হয়। ইউ। রাফি বলে উঠল, আব্বে ওই না জেনে শুনে কথা বলছেন যে? আমার তো ঠেকা যে ওই চোরনির সাথে ঘষাঘষি করব। রাহুল রেগে কিছু বলতে নিলে রোদেলা থামিয়ে দিল। ওনার দোষ নেই, বরং আমি না দেখে বাদ দিন, আম সরি। রাফি হাউ হয়ে গেল। চনি তাকে সরি বলল। রাহুল রাফিকে চোখ দিয়ে শাসালো। রাফি ভ্যাঙ্গালো তাকে। রাহুল হতবাক। এখানকার কারোরই কি কোনো ম্যানার্স নেই? জঘন্য। রাফির হঠাৎ মনে পড়ল সে তো বিস্কিট খাচ্ছিল। হাই হাই, বিস্কিট গেল কই? নিচে তাকাতে দেখলো বিস্কিটের প্যাকেটটা পড়ে রয়েছে। বিস্কিটগুলো মেঝেতে ছড়িয়ে। রাফি বলে উঠল, আমার বিস্কুট এই চোরনিয়াই? আমার বিস্কুটের সাথে তোমার কিসের শত্রুতা বলো তো? আমার বিস্কুট। রাফি বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। রাহুল বিরক্ত মিশ্রিত নয়নে দেখছে তাকে। সে ধমক দিয়ে উঠল, এই ছেলে, সামান্য বিস্কুটের জন্য এমন করছো কেন? আর চূর্ণি মানে চত্ব সব বস্তির ছেলে। রাফি চুপ হয়ে গেল। কথাটা গায়ে লেগেছে তার, বরং অনেকটাই লেগেছে। চুপ করবেন আপনি? রোদেলার চেঁচানোতে থেমে গেল রাহুল। সে বলল, আসুন আমি কিনে দিচ্ছি। রাফি বলে উঠল, লাগবে না, ওই টাকা দিয়ে আপনার বয়ফ্রেন্ডের মুখের ভাষাটা ঠিক করাবেন। বয়ফ্রেন্ড? রোদেলা হতভম্ব হলো। এই লোক তার বয়ফ্রেন্ড হতে কেন যাবে? আমার বয়ফ্রেন্ড নয়। যাই হোক, আপনার পরিচিত তো। রাফি রাহুলের দিকে তাকালো। রাহুল কটমট করে তার দিকে তাকিয়ে সে হালকা হেসে চলে যেতে নেই। হঠাৎই থেমে গেল কি মনে করে যেন। পকেট থেকে একটা রুমাল বের করে রোদেলার হাতে গুজে দিয়ে বলল, এই দু চোখটাতে তেজ মানায়, পানি নয়। চলে গেল সে। রোদেলা তাকিয়ে রইল তার যাওয়ার পানে। রাহুল রোদেলার হাত থেকে রুমালটা কেড়ে নিতে নিলে রোদেলা রক্ত চক্ষু নিক্ষেপ করলো। রাহুল বলল, হোয়াট? রোদেলা তার হাতের মুঠো থেকে নিজের হাত ঝটকা মেরে ছাড়িয়ে সামনের দিকে হাঁটা ধরল। আজকে দিনটা ভালো না। হঠাৎ করেই এখন রাফির জন্য খারাপ লাগছে তার। হাতের রুমালটার দিকে তাকালো সে। রাহুল পেছন থেকে ডাকছে তাকে। সে তো শোনার প্রয়োজন মনে করলো না। রাহুল দাঁত কিরমির করলো তা দেখে। দুই দিকে ঘাড় বাঁকালো সে। স্যার, ম্যাডাম অনেক খুশি হবে আজ, কি বলেন? সাখাওয়াত আলম হাসলেন। এরপর বললেন, জুতো না মরলেই হয়। হারুন রহমানের হাসি উবে গেল। এরপর বললেন, এতগুলো দিন পরে দেখবে, অনেক খুশি হবে, আপনি দেখবেন। সাখাওয়াত আলম দীর্ঘশ্বাস চালেন। কথা বলতে বলতে গাড়িটা ভার্সিটির গেট দিয়ে ঢুকে গেল ভেতরে। সাথে সাথে চারিদিক হইহুল্লোড় পড়ে গেল। সাখাওয়াত আলম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। সাখাওয়াত আলমের গাড়িটা থামতে প্রিন্সিপাল নিজে এলেন। ড্রাইভার বেরিয়ে দরজা খুলেন। আশেপাশে সাখাওয়াত আলমের গার্ড দিয়ে ঘেরা। বের হলেন তিনি। কিছু ছেলে মেয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নিল। সাখাওয়াত হাসি মুখে এদিক ওদিক তাকাতে লাগলেন, কিন্তু চেনা মুখটা দেখতে পাচ্ছেন না। মেয়েটি কি আসেনি তবে? কিছু শিক্ষক মিলে তাকে স্টেজে নিয়ে গেল। তখন খোঁজ চলছে আহনাফের। তাই তো প্রধান অতিথিকে ফুলে মালা দিয়ে বরণ করার কথা। সে কোথায়? স্যার আহনাফকে খুঁজে আনতে বললেন। সাখাওয়াত আলম চাতক পাখি নাই নিজের রাজকন্যাকে খুঁজছেন। হঠাৎই তার নজর গিয়ে আটকালো ঠিক মাঝ বরাবর জায়গাটাতে। ওই তো একটা চেয়ারে বসে রয়েছে। মেয়েটাকে অমন মনমরা লাগছে কেন? কপাল কুঁচকে এলো সাখাওয়াত আলমের। আহনাফ, শান্ত হওয়া ভাই। আহনাফ নিজের চুল খামছে ধরে মাথা নিচু করে বসে রইল। হঠাৎ সে বড্ড আকুল স্বরে বলে উঠল, ও আমাকে কেন বলছে না? আর কি করলেও আমাকে বুঝবে? একটু বলতে পারবি?
নাতাশাও এসে পৌঁছেছে। সে বলল, কুহুর এমনটা করার পেছনে হয়তো কোনো কারণ আছে, তুই সেটা কেন ভাবছিস না আহনাফ? আহনাফ তাকালো নাতাশার দিকে, এরপর বলল, কারণ কি কারণ থাকতে পারে? আর আজকে আমাকে কি বলেছে জানিস? আমার নাকি পারিবারিক শিক্ষার অভাব, আমি নাকি মেয়েদের গায়ে পড়ে কথা বলি, তারপর এতগুলো মানুষের সামনে বলছে। সবচেয়ে বড় কথা, ওই রাহুলের সামনে বলছে। নাতাশা হতবাক। আরিফ বলল, হে হে, মায়া মানুষের জ্বালা এবার বুঝবা তুমি। আহনাফ সরু চোখে তাকালো তার দিকে। আদিত বলল, তোদের দেখে আমার আর প্রেম করার শখ নেই মামা। আহনাফ দীর্ঘশ্বাস চালো। এই মেয়েটা কেন তাকে বুঝে না? আর কত অপেক্ষা করবে তাকে? আর কি করলে ও তাকে একসেপ্ট করবে? আহনাফ সেটাই করবে। আহনাফের বুকের বা পাশটা হঠাৎ কেমন চিনচিন করে ব্যথা করতে লাগলো। সে আর সইতে পারছে না। একটাবার যদি মেয়েটা তাকে বুঝতো, একটু জড়িয়ে ধরে ভালোবাসি বলতো। হাসলো আহনাফ। আদৌ এমন দিন আসবে তো? তখন হঠাৎ কিছু ছেলে এসে বলল, আহনাফ ভাই, আপনার ডাকছে প্রধান অতিথি এসে গেছে তো। আহনাফ সূচক শব্দ করলো, গালি দিল দুইটা, এরপর উঠে দাঁড়ালো, বেরিয়ে গেল কক্ষ থেকে। পেছন পেছন আদিতরাও ছুটল। চারিদিকে মানুষ গম গম করছে। এত মানুষ দেখে কুহু অনেকটা অস্বস্তি বোধ করছে। এত মানুষ হবে জানলে সে আসতই না। তার পাশে রোদেলা বসে, দুজনের মুখই ভারী। আয়না রাহুলের মাঝে ওরা দুজন বসে। পেছন থেকে হঠাৎ একজন বলে উঠল, আপু একটা সেলফি তুলতে পারি? ওরা প্রত্যেকেই পেছনে তাকালো। কালো রঙের শাড়ি পরা একটা মেয়ে, মুখে অমায়িক হাসি। কুহু আশেপাশে দেখে বলল, আমাকে বলছেন? আপনি না ওই এমপিটাকে জুতো বানিয়ে দিয়েছিলেন? আপনি তো সেলিব্রিটি, তাই আর কি। কুহু বড্ড বিরক্ত হলো। বারবার এই কথা শুনতে তার ভালো লাগছে না। এমপির মাথায় জুতোর বাড়ি মানে এটা মানুষের কাছে বিনোদন মনে হচ্ছে। আর সে কি ইচ্ছে করে মেরেছে? কুহু বলল, ওই এমপি আপনার কোন পাকাথানে মই দিয়েছে যে আপনি এত খুশি তাকে মারাই? আরে না না আপু, আসলে আপনি তো এখন ভাইরাল, তাই আর কি। আর এমপিকে মেরেছেন, তাও আবার জুতা দিয়া, এ তো অনেক বড় কথা। এমপিটা তো অনেক বড় হারামি। কুহু চেতে গেল। সে বলে উঠল, মেরে না একদম পাছা ফাটিয়ে দিব। জুতা দিয়ে মারছি, এটা বড় কথা। আমি অনুশোচনায় ভুগছি, আর এদের কাছে বড় ব্যাপার। আর ওই এমপি হারামি মানে? যদি কোনোদিন ওই এমপি নিয়ে খারাপ কিছু বলেছেন তো দেখবেন। কুহু আরও কিছু বলতে নিলে আইন আটকে দিল। মেয়েটা ভরকে গিয়েছে। কুহুকে বকতে বকতে সে চলে গেল। রাহুল হতভম্ব নয়নে দেখছে কুহুকে। তার মুখে কালো রঙের একটা মাস্ক। মেয়েটা তো এমন ছিল না, কবে থেকে এরকম হয়ে গেল? ঠিক তখন স্টেজে কিছু অ্যানাউন্সমেন্ট করা হলো। আহনাফকে ডাকা হচ্ছে প্রধান অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আহনাফ উঠে গেল স্টেজে, মুখ যথেষ্ট গম্ভীর। সে ফুলের মালাটা নিয়ে শাখত আলমের গলায় পরিয়ে দিল। চারিদিক করতালিতে ভরে গেল। শাখত আলম হেসে হ্যান্ডশেক করলেন ওর সাথে। আহনাফের চোখ মুখ গম্ভীর। শাখত আলম আস্তে করে বললেন, গার্লফ্রেন্ড পেয়েছো নাকি শুনলাম? মুখে তার অদ্ভুত হাসি। আহনাফ রক্তচক্ষু নিক্ষেপ করলো তার পানে। দাঁতে দাঁত পিষে বলল, ওর দিকে তাকালে তোর চোখ উঠিয়ে ফেলবো আমি। শাখত আলম ক্ষুব্ধ হলেন তুইতুকারিতে, কিন্তু স্টেজে দেখে কিছু বললেন না। তবে চোখে চোখে অনেক কথাই হলো। কে বলেছে শুধু প্রেমিক প্রেমিকারা চোখের ইশারায় কথা বলে? শত্রুপক্ষের সাথেও এভাবে কথা হয়। আহনাফ স্টেজ থেকে নেমে গেল। কুহু দেখল আহনাফকে। তখনকার কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল তার। কার রাগ কার উপর দেখিয়েছে সে? সরি বলা লাগবে, কিন্তু ছেলেটাও তো তার পিছু ছাড়ছে না। এমন খারাপ ব্যবহার করলে কি ছেড়ে দিবে? দরকার বলে কুহু তাই করবে, কিন্তু একজনের জীবন সে নষ্ট করতে পারবে না। কুহুর জঘন্য অতীত এখনও জানে না আহনাফ। যে অতীত মনে পড়লে কুহুর নিজের প্রতি ঘৃণা হয়, সেই অতীত আহনাফ কি করে মানবে? আর তার অতীতটা গোপন রাখা হলে আহনাফকে ঠকানো হবে। সে তো তা পারবে না। কুহু তাকালো রাহুলের দিকে, যে ফোনের দিকে তাকিয়ে, যাকে একটা সময় হৃদয়ে সবটা জুড়ে ভালোবেসেছিল। আজ সেই তাকে কলঙ্কিনী নামে পরিচয় দিয়েছে। অথচ তার চোখে মুখে আফসোসের কোনো ছিটে ফোটাও নেই।
কুহুর চোখ দুটো ছলছল করে উঠল, মুখ ফিরিয়ে নিল সে, হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল। স্টেজের পাশে চোখ যেতেই থমকালো মেয়েটা। আহনাফ তার দিকে তাকিয়ে বড্ড ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে সে। কুহুর মাঝে মাঝে বড্ড খারাপ লাগে, সে অত সুন্দর নয়, আর 5টা সাধারণ মেয়ের মতোই সে, অথচ আহনাফ অসম্ভব সুদর্শন সে। কুহু অসম্ভব সুদর্শন সে, কুহুকে তার পাশে দাঁড়ালে মানাবেও না। তাও কেন ছেলেটা এত পাগলামি করে ভেবে পায় না কুহু। অথচ রোদেলাকে দেখো, কত ফর্সা, কত সুন্দর, আবার আহনাফকে ভালোবাসে, অথচ ছেলেটা কুহুর পেছনেই পড়ে আছে। কুহু দৃষ্টি সরিয়ে নিল। আহনাফের বুকে আজ বড্ড ব্যথা, তার তিলোত্তমা আজ তাকে অনেক কঠিন কথা শুনিয়েছে। আজ যদি মেয়েটা তার তিলোত্তমা না হতো তাহলে হয়তো সে এতক্ষণে কবরে থাকতো। তাচ্ছিল্য করে হাসলো আহনাফ। আকাশের পানে তাকালো, আকাশের পানে তাকিয়ে একটা প্রশ্ন ছুঁল সে। ভালোবাসা এতটা যন্ত্রণা কেন? কিছুক্ষণ বাদে স্টেজে তখন আহনাফের নাম ঘোষণা করা হলো। সবাই এক প্রকার ঝিমিয়ে গেছে। সাখত আলমের কল এসেছে, তাকে যেতে হবে তাড়াতাড়ি, তাই সে 5-10 মিনিটের মতো বক্তৃতা দিয়ে চলে যায়। এখন এদের একটু চাঙ্গা করা যাক। আহনাফের নাম বলতেই সবাই চেঁচিয়ে উঠল। আয়ান বলল, মিস্টার আহনাফ গানও গাইতে পারে, সেই কিন্তু। রোদেলা উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, আহনাফ ভাই গান গাইবে, ওয়াও। রাহুল বলল, এতে ও আবার কি আছে, আমিও পারি গান। রাহুলের কথা শুনে কুহুর হঠাৎ তিক্ত অতীতের কিছু মিষ্টি মুহূর্ত মনে পড়ে গেল। রাহুলের সাথে তার ফেসবুকে পরিচয়, ওখান থেকে প্রেম। তার বয়সটাই ছিল তখন আবেগের, ক্লাস 9-এ ছিল সে তখন। রাহুলের সাথে যখন রাতে কথা হতো তখন প্রায়ই রাহুল তাকে গান শোনাতো। রাহুলের গলায় সবচেয়ে তোমার জন্য গানটা বেশি পছন্দ ছিল কুহুর। সেগুলো ভাবতেই কুহু তাচ্ছিল্য করে হেসে উঠল। আহনাফ স্টেজে উঠতেই সবাই আহনাফ ভাই বলে চেঁচাতে লাগলো। রোদেলাও বাদ গেল না। রাহুল বিরক্ত হলো, তাতে রোদেলার কি, সে চেঁচাচ্ছে। আহনাফের গলায় গিটার ঝোলানো। কুহু জানতো না যে আহনাফ গানও গাইতে পারে। চাচাতো ভাই হয় না এরা, কত মিল। ক্যারেক্টারটা না মিললেই ভালো। তখন হঠাৎই মিউজিকের সুর শোনা গেল, হইচই বেড়ে গেল আরও। এত মানুষের ভিড়ে আহনাফের নজর গিয়ে ঠিকই আটকেছে তার তিলোত্তমার দিকে। কুহু অপ্রস্তুত হলো তা দেখে। বেশি এলো আহনাফের ব্যথাতুর সুর। আমাকে নে তোর গানে আর মনের দুনিয়া, নে আমাকে কারণে তোর শব্দ শুনিয়া। এই পর্যায়ে সবাই দাঁড়িয়ে পড়লো। রোদেলাও কুহুর হাত টেনে দাঁড় করিয়ে দিল। সবাই তাল মিলিয়ে চেঁচিয়ে আহনাফের সাথে গাইছে। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারায়, আমাকে থাকতে দে, ডুবে থাকতে দে তোর নাম ধরে, আমাকে রাস্তা বল, কোনো আস্তানার কোনো বন্দরে, বলে দে বল আমায়, বলে দে বল আমায়। গানের প্রত্যেকটা লাইন যেন আহনাফ তাকে উদ্দেশ্য করেই গাইছে। এখনও সে তার দিকেই তাকিয়ে রয়েছে। কুহুর ভেতরটা আজ এলোমেলো হলো যেন। হৃদয় স্থলে আজ কেমন অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। তখনকার ঘটনার জন্য অনেকটা অনুতপ্ত বোধ করছে সে। আর কত অপেক্ষা করবে সে? তার ভেতর থেকে হঠাৎই বলে উঠল, সবাই খারাপ হয় না কুহু, আহনাফকে আর কত কষ্ট দিবি তুই? কুহু তাকালো আহনাফের দিকে, এরপর কি মনে করে রোদেলার দিকে তাকালো। আহনাফের গান শেষ হতেই চারিদিক করতালিতে ফেটে পড়ল যেন। সবাই আহনাফকে আরেকটা গান গাওয়ার জন্য অনুরোধ করছে, কিন্তু আহনাফ আজ তাদের কথা রাখলো না। স্টেজ থেকে নেমে গেল সে। হাতে ব্যান্ডেজ করা হয়নি, রক্ত শুকিয়ে টানটান হয়ে গেছে, ব্যথায় টনটন করছে 2 হাত। তবে আজ বুকে ব্যথা বেশি তার। কুহু দেখলো সবটা, তার কি হলো কে জানে। সবাইকে ঠেলে ঠুলে সে বের হলো। পেছন থেকে আয়ান আর রোদেলাও তাকে ডাকছে, কিন্তু সে শুনল না। সে আহনাফ যেদিকে গিয়েছে সেদিকে ছুটল। রাহুল কপাল কুঁচকাল, যাচ্ছে কোথায় মেয়েটা? তার খুব কৌতূহল হলো। সেও সবার চোখের অগোচরে কুহুর পেছনে গেল। আহনাফ ভাই আমার, কি গানটা গেয়েছিস আজ মাইরে, অসাধারণ ভাই।
আদিতের কথা শেষ হতেই আরিফ বলল, মায়াগুলো যেভাবে তোরে দেখতেছিল রে মামা। কোন দিন দেখে না ওই ডাইনিগুলো? তবে যাই বলা না, আজকে অনেক জোশ গিয়েছে মামা। নাতাশার কথা শেষ হতেই আহনাফ বলল, যাকে ডেডিকেট করে গাইলাম সে বুঝলেই হয়। আদিত্যরা একসাথে সুর টেনে বলল, ও। আহনাফ ফার্স্ট এইড বক্স থেকে মেডিসিন বের করলো। কারো সাহায্য সে নিল না, নিজের কাজ সে নিজেই করতে পছন্দ করে। হঠাৎ তখন আসবো। সবাই দরজার দিকে তাকালো। এখন এই মুহূর্তে কুহুকে তারা কেউই প্রত্যাশা করেনি বোধহয়। তাদের চাহনিটা তেমন ছিল। আদিত আহনাফের পাশেই ছিল। সে ফিস ফিস করে বলে উঠল, তোর ফুলটুসি এসে গেছে মামা, রাগ ভাঙায় মনে হয়। আহনাফ কুহুকে একবার দেখেই নজর সরিয়ে নিয়ে আবার হাতে মেডিসিন লাগানোতে মনোযোগ দিয়েছে। কুহু ওদের কারোর থেকে জবাব না পেয়ে আবার জিজ্ঞাসা করলো, ভিতরে আসবো? আহনাফ কাট কাট গলাই বলল, না। হতভম্ব হলো কুহু। বাকিরা মুখ টিপে হাসছে। নাতাশা বলে উঠল, কিরে মামা, তোরা দাঁড়িয়ে আছিস কেন? আরে বুঝতে পারছিস না বারবার আসবো আসবো কেন জিজ্ঞেস করছে? ইনডাইরেক্টলি আমাদের যেতে বলতেছে। আদিত বলে উঠল, এসব পীড়িতের ভাষা বুঝি না বোন। একটা গার্লফ্রেন্ডের অভাব বোধ করছি মাইরি। একখান গার্লফ্রেন্ড চাইছি নিজের জন্য, প্যারা খাবো, পীড়িতের ভাষা বুঝবো, ফকির হবো সামান্য। আদিত গান গাইতে গাইতে বেরিয়ে গেছে। পাশে টেনে আরিফকেও নিয়ে গেছে। নাতাশাও যাওয়ার আগে কুহুর কানে কানে বলল, কুহু বোকা বনে গেল। এদের কথার মাথা মুন্ডু বুঝতে পারছে না সে। এমনভাবে বলছে যেন কুহু আহনাফের গার্লফ্রেন্ড। আর ওদের বেরিয়ে যেতেই বা সে কখন বলল কুহু আহনাফের দিকে তাকালো। আহনাফ আর একবারও তার দিকে তাকানি। রাগ করলো। অবশ্য এটা স্বাভাবিক। কুহু ভেতরে এলো। আহনাফের ক্ষত বিক্ষত হাত দেখে বিস্ময় স্বরে বলে উঠল, এ কি, আপনার হাতে কি হয়েছে? আহনাফ বলল না কিছু। সে অভিমান করেছে। কেন কথা বলবে সে? পালে আজ তার অভিমান ভাঙুক। আহনাফকে কথা বলতে না দেখে কুহু বলল, আপনি কি রাগ করেছেন? আহনাফ সরু চোখে তাকালো কুহুর দিকে। কুহু খানিকটা ভরকালো, আমতা আমতা করে বলল, আসলে তখন বের হও। কুহু বুঝলো না তাকে কি বেরিয়ে যেতে বলল। সে বলল, জি। আহনাফ তাকালো। এরপর গম্ভীর স্বরে বলল, গেট আউট। কুহু রাগে নাক ফোলালো। এবার রাগ ভাঙাতে এসেছে বলে কি মাথায় উঠে নাচবে নাকি? কত বড় সাহস তাকে বেরিয়ে যেতে বলে। কুহু কল্পনায় আহনাফের দুটি ধরে শটাং শটাং করে দুটো থাপ্পড় লাগালো। তার ভাবনার মাঝে আহনাফ চেঁচিয়ে উঠল, বের হতে বলছি আমি, কানে কথা শোনো না? কুহু চমকে উঠল। নাকের ডগার উপর পাতলা ফ্রেমে চশমাটা ঠিকঠাক হলো। মুখে থুতু দিয়ে বলল, এই জন্যই আপনারই খাটাস ডাকি। আহনাফ রাগি চোখে তাকালো। কুহু নাকের ডগা ফুলিয়ে বলল, চোখ রাঙাচ্ছেন কাকে? হ্যাঁ, এই আপনি কি ভয় পাই আমি? হ্যাঁ, ভয় পাই আপনাকে? কুহু কথাগুলো বলতে আহনাফের দিকে এগিয়ে গিয়ে ওর বুকে ধাক্কা মেরে বলতে লাগলো, ভয় পাই আপনাকে আমি? ভয় পাই এমন এক? আহনাফের ধৈর্যের বাঁধ ভাঙলো। দাঁড়িয়ে পড়ল সে। উচ্চতায় সে অনেকটা লম্বা। কুহু তার বুক সমান। আহনাফ দাঁড়াতেই কুহু ওমাগো বলে দুপা পিছিয়ে গেল। আহনাফ সরু চোখে তাকিয়ে তার দিকে। কুহু আবার বুকে থুতু দিয়ে বলল, আপনাদের কি হরলিক্সের ব্যবসা নাকি? আহনাফ কিছু বলছে না। সে শুধু কুহুর দিকে তাকিয়ে রয়েছে। কুহু বলল, ছোটবেলায় এক ছেলে আমার হরলিক্সের ডাব্বা নিয়ে দৌড় দিছিল। আপনি ছিলেন বোধহয় ওই ছেলেটা, তাই না? ওই এক ডাব্বা হরলিক্স না খেতে পারার কারণে আজ আমি লম্বা হতে পারিনি। আর আপনি বেশি লম্বা হয়ে গেছেন। দেখেছেন একটা ভুল কি করে সারা জীবনের কান্না হয়। আহনাফ না চাইতো ফিক করে হেসে ফেল। সে বলল, কোথা থেকে বয়স উদ্ভট কথা? আহনাফ নিজের জায়গায় বসলো আবার। কুহু দাঁত কেলিয়ে বলল, হাসলে কিন্তু রাগ থাকে না, দাদি বলতো আমাকে। আহনাফের মুখ আবার গম্ভীর হয়ে গেল। ঠোঁটের হাসিটুকু শুষে নিল তার গম্ভীরতা। কুহু চক শব্দ করল তা দেখে ওর পাশে একটু দূরত্ব রেখে বসলো। এরপর বলল, আসলে তখন আমি ওভাবে বলতে চাইনি। ওভাবে বলতে চাওনি বা ঠোঁটাতে বলতে চেয়েছ? আরে না না। আহনাফ শব্দ করে হাসলো, ব্যঙ্গ মিশ্রিত হাসি। কুহু বলল, আমি আপনাকে উদ্দেশ্য করেই কিছু বলতে চাইনি। আমি বাতিল, সরি। আহনাফ তাকালো কুহুর দিকে। কুহু নিচের ঠোঁট কামড়ে রেখেছে। আহনাফ সেদিকে তাকিয়ে বলল, আমার সামনে কখনো ঠোঁট কামড়াবে না।
কুহু ঠিক করে ফেলল, সাথে সাথে আহনাফ দৃষ্টি সরিয়ে নিল। কিয়ৎক্ষণ নীরবতা পালন করলো দুজন। নীরবতা ভেঙে কুহু বলল, আপনার হাত তো অনেকটা কেটে গেছে, কি হয়েছিল? আহনাফের ভনিতাহীন জবাব, দেয়ালে ঘুষি মেরেছি রাগ না কমা পর্যন্ত। আরে বেটা, আপনি দেখি আমার মতো। কুহু আহনাফের বাহুতে হালকা থাপ্পড় মেরে পড়ল। আহনাফ এক ভুরু উঁচু করে একবার কুহুকে দেখছে, আরেকবার কুহু তার বাহুতে রাখা হাতকে দেখছে। কুহু দাঁত কেলানো বন্ধ করে সাথে সাথেই হাত সরিয়ে নিল। আহনাফ আবার সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। কুহু বড্ড বিরক্ত হলো। সে সরি বলার পরও এত রাগা মানা যাচ্ছে না। এই শেষবার সরি বলবে। সে মানলে মানবে, তা না হলেও মানবে। কুহু গলা খাকারি দিয়ে বলল, সরি, আপনাকে ভুল করে বলে ফেলেছিলাম সেসব। আশা করি আর রাগ নেই। আহনাফ এবারও কথা বলল না কোনো। কুহুর রাগ সপ্তম আসমানে উঠল। এবার সে উঠে দাঁড়ালো, চেতে বলে উঠল, এই বাঙ্গির বলা, এতক্ষণ ধরে মানাতে চাইছি, মানছিস না কেন? আমার বয়ফ্রেন্ড না জামাই তুই, যে এত রাগ দেখাচ্ছিস? তুই তাকারিতে বড্ড বিরক্ত হলো আহনাফ। সে কিছু বলতে নিবে, তখন কুহু আহনাফের দিকে ঝুঁকে তাকে কাতুকিতু দিতে দিতে বলতে লাগলো, রাগ ভাঙবে না মানে? রাগের মাকে বাপ, হাস হাস শালা। আহনাফ হো করে হাসতে লাগলো। কুহুর হাত থামানোর চেষ্টা করছে সে। এক পর্যায়ে ধারাম করে বেঞ্চে পড়ে গেল। আহনাফ কুহুর এক হাত ধরেছিল, তার দরুন তাকে নিয়েই পড়ল সে। ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কুহু পড়ল আহনাফের উপর, তার ওষ্ঠ গিয়ে ঠেকল আহনাফের ওষ্ঠের সাথে। দুজনের চোখ রসগোল্লা। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো রাহুল। ওদের এভাবে দেখে ওর মাথা চক্কতি উঠল। ওরা কোথায় গেল বলতো? রোদেলা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, কি জানি। আয়নার রোদেলা একটা সাইডে এসে দাঁড়িয়ে রয়েছে। স্টেজে এখনও নাচ গান হচ্ছে। রোদেলার নজর হঠাৎ ক্যান্টিনের দিকে গিয়ে আটকালো। রাফি একটা বাইকে হেলান দিয়ে বিস্কিট খাচ্ছে। ছেলেটা আজ নীল রঙের একটা শার্ট পরেছে, তাও আবার ইন করে। অনেকটা পরিপাটি লাগছে আজ তাকে। রোদেলা ভেবে পায় না এ এত বিস্কিট পাগল কেন? সারাদিন বিস্কিটই খায় নাকি? বিস্কিট খর মত না। নামটা মনে মনে বলে নিজেই হেসে ফেল রোদেলা। তবে তখনকার জন্য খারাপ লাগছে। এই রাহুল ভাইটা বেশি বেশি বলে, শালা একটা যাচ্ছে তাই। রোদেলা ভাবলো রাফিকে একটাবার সরি বলবে রাহুলের তরফ থেকে। রাফিকে সে সহ্য করতে পারে না, সেটা অন্য ম্যাটার। রাহুল কেন ওসব বলবে? রোদেলা আয়নের উদ্দেশ্যে বলল, ভাইয়া আপনি থাকুন, আমি একটু আসছি, চলে আসবো এক্ষুনি। আয়নকে কথা বলার সুযোগ না দিয়ে রোদেলা হাওয়া হয়ে গেল। আয়ন দীর্ঘশ্বাস চাল। তাকে একা করে সব কটা চলে গেল। মিস নাতাশার সাথে একটু কথা বলা যাক বরং, কিন্তু সেই বা কোথায়? আয়ন এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো। এদিকে রোদেলাকে নিজের দিকে আসতে দেখে রাফির ভুরু কুঁচকে এলো। রোদেলা তার সামনে এসে থামলো। রোদেলা কিছু বলতে নিলে রাফি হাত উঁচু করে থামিয়ে দিল। বিস্কিটের প্যাকেটটা দূরে সরিয়ে পড়ল। এবার বলুন। রোদেলা বোকা বনে গেল। সে কি ওর বিস্কিট নিতে এসেছে নাকি? রোদেলা বলল, এটা কি হলো? কি বিস্কিট সরিয়ে নিলেন যে আমাকে দেখে? সেটা তো আপনি ভালো জানবেন। আল্লাহ জানে আপনার বিস্কুটের সাথে আপনার কি শত্রুতা। যখনই আসেন তখনই আমার বিস্কুট আর আস্ত থাকে না। রোদেলা ফোঁস করে শ্বাস ছালো। ওসব কথাই না গিয়ে সে বলল, তখনকার জন্য ওই ভদ্রলোকের তরফ থেকে আমি সরি বলছি, কিছু মনে করবেন না। রাফি কপাল কুঁচকে তাকিয়ে রইল তার দিকে। এরপর সে বলে উঠল, কি ব্যাপার বলুন তো মিস চর্নি, হঠাৎ সব সরি টরি বলছেন যে? ঝেড়ে কাশুন তো। রোদেলা তাকিয়ে রইল তার দিকে। আচ্ছা ঝামেলা তো, ভালোভাবে কথা বললে আপনার সহ্য হয় না নাকি? মত না কোথাকারের। রাফি বলে উঠল, এই আপনি কি তো এবার আমাকে অপমান করছেন মিস চর্নি। রোদেলা হঠাৎই খেপে গেল। সে এক আঙ্গুল তুলে খেকিয়ে বলতে লাগলো, আপনি চর্নি, আপনার 14 গোষ্ঠী চর্নি। আবার যদি কোনোদিন বলেছেন তো দেখবেন কি করি। রোদেলা রাফির দিকে ঝুঁকে বলছিল কথাগুলো। রাফিও যথাসম্ভব মাথা পেছনে নিয়ে গেছে। তার হাত বাঁকা হয়ে কখন যে বিস্কিট পড়ে গেল সে বুঝতেই পারল না। তবে রোদেলা ঠিকই তা দেখল। বোকা বনে গেল মেয়েটা। ঘন ঘন আখি পল্লব ঝাপটালো সেদিকে তাকে। এরপর একবার রাফির দিকে তাকালো সে। কি করবে এখন সে? উল্টো দৌড় দিবে? যেই ভাবা সেই কাজ। আচমকা মেয়েটা উল্টো দিকে দৌড়ানো আরম্ভ করলো। রাফি ভরকালো, কি
কি হলো হঠাৎ? ওর পালিয়ে যাওয়া দেখতে দেখতে সে বিস্কিটের প্যাকেটে হাত ঢোকালো। এদিক ওদিকে হাত দিয়ে যখন কিছু পেল না তখন সে তাকালো প্যাকেটটার দিকে। হাই হাই, বিস্কুট কই গেল? পেছন ঘুরে তাকাতে দেখে সব নিচে পকাত হয়ে পড়ে রয়েছে। রাফি রোদেলার চাউর দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, চোরনি, আমার বিস্কুট। রোদেলা দৌড়াতে দৌড়াতে আয়নের পাশে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা। আয়ন কপাল কুচকালো। রোদেলা পেছন ঘুরে তাকালো। হাই হাই, রাফি আসছে দেখি। রোদেলা আবার ভোদর লাগালো। রাফিও ছুটলো পেছন পেছন। আয়ন বোকার মতো ওদের ছুটতে দেখছে শুধু। বার্ড বড্ড আকুল ভরা স্বরে বলে উঠল রাহুল। সে জানে না তার কেন খারাপ লাগছে, তবে সে কিছুতেই আহনাফের সাথে কুহুকে সহ্য করতে পারছে না। কুহু আহনাফের উপর থেকে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। আহনাফ এখনও হতভম্ব। কি হলো এটা? কুহু তেতে আহনাফকে কিছু বলতে যাবে তখন নজর গেল দরজায় দাঁড়িয়ে থাকা রাহুলের দিকে। কিছু বলতে নিয়েও বলো না। আহনাফ তাকিয়ে কুহুর দিকে, কুহু রাহুলের দিকে তাকিয়ে আহনাফের দিকে হাত বাড়ালো। হোল্ড মাই হ্যান্ড জান। আহনাফ ভরকালো। জান? ঠিক শুনলো সে বলল। কুহু তাকালো তার দিকে, এরপর একটা মিষ্টি হাসি দিয়ে বলল, হাতটা ধরো শোনা। আহনাফের মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যদি স্বপ্নই হয় তাহলে তার ঘুম যেন আর না ভাঙে। সে এই স্বপ্নেই থাকতে চায়। আহনাফ হাঁ করে থেকেই হাত বাড়ালো। কুহুর হাত ধরে উঠল সে। কুহু আহনাফের শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে বলল, তুমিও না, কি করলে এটা তখন? এটা ভার্সিটি শোনা, ভুলে গেলে? যদি কেউ দেখে ফেলতো, আমার বুঝি লজ্জা লাগে না? কুহু আলতো করে আহনাফকে জড়িয়ে ধরল। আহনাফের হার্টবিট বেড়ে গেল, শরীরের পশম দাঁড়িয়ে গেল তার তিলোত্তমা তাকে জড়িয়ে ধরল। আহনাফ বুঝি পাগল হয়ে যাবে। আহনাফ কাঁপা কাঁপা হাত রাখলো কুহুর পিঠে। রাহুল হাত মুষ্টিবদ্ধ করে ফেল। চলে গেল ওখান থেকে। সে ভেবে পাচ্ছে না যে তার এত রাগ লাগছে কেন। কুহু যার সাথে যা খুশি করুক তাতে তার কি? সে তো কুহুর জন্য দেশে আসেনি। সে তো তাহলে কেন এমন লাগছে? রাহুল ফুঁসতে ফুঁসতে হাঁটতে লাগলো। একবার ভালোবাসি বলবে প্লিজ? কুহু চোখ মুখ কুচকে তাকালো আহনাফের দিকে। বাঙ্গির পোলা দেখি ইমোশনাল হয়ে গেছে। কুহু চোখ শব্দ করে নিজের এহেন কাজে। রাহুলকে দেখে তার চাঁদি গরম হয়ে যায়। কি করে না করে হুঁশে থাকে না। সে ধীরে ধীরে ছাড়তে চাইল আহনাফকে, তবে আহনাফ ছিল না। সে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কুহু বলে উঠল, ছাড়েন ভাই, আমি আপনার কোল বালিশ না। আহনাফ চোখ বুজেছিল, সেভাবে মুচকি হেসে বলল, আজ বুঝলে তুমি আমাকে। আজ সময় হলো তোমার আমাকে জড়িয়ে ধরার। কতগুলো দিন আমি অপেক্ষা ছিলাম জানো। কুহু এবার ঝটকা মেরে ছাড়িয়ে নিল। আরে ধুর, দম বন্ধ হয়ে যাচ্ছে আর আপনি বাঙ্গির ডায়লগ মারতেছেন। আহনাফ বাচ্চাতে মতো তাকালো কুহুর দিকে। কুহু দেখলো তা, হতাশার শ্বাস ফেল সে। এরপর বলল, আপনাকে কষে দুটো চর মারতে ইচ্ছা করছে। আহনাফ ওর দিকে ঝুঁকে নিজের গাল বাড়িয়ে দিল। হতভম্ব কুহু। একে বে গাল বাড়িয়ে দিল। আহনাফ হঠাৎ বলে উঠল, আমার না তোমাকে কোলে তোরে নাচতে ইচ্ছা করছে। তুমি থাপ্পড় মারার পর নাচবো, ঠিক আছে? আহা, কি নিষ্পাপ আবদার। কুহু মুখ কুচকালো। আহনাফ বলে উঠল, এই মারলে যদি তোমার হাতে ব্যথা লাগে আমি মেরে দেবো নিজেকে। কুহু হতভম্ব হয়ে বলল, ওয়েট। আহনাফ নিজের গালে থাপ্পড় মারতে নিলে কুহু আটকে দিল। কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। এককালে সে আল্লাহকে বলেছিল তার জীবনে এমন একজনকে পাঠাতে যে তাকে ছাড়া কিছুই বুঝবে না। আল্লাহ দেখি সিরিয়াসলি নিয়েছে। কুহু বলে উঠল, আপনি পাগল হয়ে গেছেন। আহনাফ হঠাৎ খুশি মনে চেঁচি বলতে লাগলো, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আজ। আজ আমার তিলোত্তমা আমাকে। কুহু আহনাফের মুখ চেপে ধরল। আহনাফ জোরে জোরে হাসতে লাগলো। কুহু হাঁ করে দেখতে লাগলো তার আনন্দ উল্লাস। কুহু দীর্ঘশ্বাস ছাড়ল। কোন কারণে এসব করেছে সেটা শুধু সেই জানে। সে বলল, আপনি এখনো আমার অতীত জানেন না, সো ব্যাঙ্গের মতো লাফানো বন্ধ করুন। আহনাফ উৎফুল্ল মনে বলে উঠল, Past is past, babe. Don't you know that? কুহু তেতে বলে উঠল, একদম বেবি টেবি বলে ডাকবেন না। আর এই পাস্ট কোনো সাধারণ পাস্ট নয় না, এ বর্তমান আর ভবিষ্যৎ ধ্বংস করার মতো পাস্ট, বুঝেছেন? কুহু ঝাড়ি মেরে বলল। আহনাফের হাসি উবে গেল। কুহু বলল,
আপনি যেমন পাগলামো শুরু করেছেন, আপনাকে এটা জানতেই হবে। আহনাফ গম্ভীর হলো আগের মতো। বলো। এখানে নয়, অন্য কোথাও। কোথায় মিট করব জানিয়ে দেবো আমি। আর এটা শিওর থাকুন যে ওই পাশ জানলে আপনি আর আমার দিকেও ফিরেও তাকাবেন না। এতটাই জঘন্য আমার অতীত। কুহু তাচ্ছিল্য করে হাসলো। আহনাফ কপাল কুচকালো। কেমন অতীত রয়েছে তার। ও কি কাউকে ভালোবাসতো? তো বাসতেই পারে, এতে জঘন্যর কি আছে? আচ্ছা, এর জন্য কি তার তিলোত্তমা তার সাথে এত দূরত্ব সৃষ্টি করে রেখেছে, নাকি অন্য কিছু? কুহু আবার বলল, আপনার মনে আমার জন্য এখন যে ভালোবাসাটা আছে সেটা তখন ঘৃণায় পরিণত হবে। আহনাফ আলতো হেসে বলল, আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে কোনো অতীত শুনে তা ঘৃণায় পরিণত হবে। আর যাদের গায়ে কলঙ্ক আছে জেনেও মানুষ কিন্তু তাকে ভালোবাসে, ঘৃণা করে না। কুহু হাসলো, যেন বুকের মাঝে অনেকটা কষ্ট নিয়ে হাসলো সে। আহনাফ দেখে গেল তা মাঝে কেটে গেছে 3টা দিন। যে যেরকম ছিল সে সেরকমই আছে। তবে কুহু আর ভার্সিটি যায়নি, আজও যায়নি। আজকে আহনাফের সাথে দেখা করতে যাবে। ছেলেটা যা শুরু করেছে তাকে এবার সবটা বলাই লাগবে। হঠাৎ বাহির থেকে একটা বিনের সুর ভেসে এলো। চমকালো কুহু, জানালার কাছে দৌড়ে গেল। সাপুরে বিন বাজাচ্ছে আর সাপটা কোমর তোলাচ্ছে। সাপটা দেখে চট করে কুহুর কিছু একটা মনে এলো যেন। সে দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল। রাহুলের সাথে বিচ্ছেদ হলো, একে অপরকে তারা ব্লক করেনি। কেন করেনি কেউ জানে না। সে মেসেঞ্জারে গিয়ে রাহুলের আইডিতে গিয়ে অনেক বছর পর মেসেজ করলো,